আজকে আমরা ডিসকাস করব মক টেস্ট 6। ঠিক আছে, আজকে আমরা মক টেস্ট 6 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এই মক টেস্ট 6-এ আপনারা পাবেন টোটাল 30টি প্রশ্ন এবং এই 30টি প্রশ্ন আপনাদের ডাবল ডোজ হতে চলেছে। এখানে আপনারা সিডিপি থেকেও প্রশ্নগুলো আমরা ডিসকাস করব এবং বাংলা থেকে, অর্থাৎ এই যে প্রশ্নগুলো আজকে আমি সেট করেছি এইগুলো আপনারা সিডিপিতেও পাবেন এবং আপনারা এখানে সিডিপিতেও যেমন পাবেন সেম টু সেম আপনারা এখানে বেঙ্গলি প্যাডাগজিতেও কিন্তু আপনারা এই প্রশ্নগুলি পাবেন। সুতরাং আপনাদের ক্ষেত্রে ডাবল ডোজের ক্লাস হতে চলেছে। তাছাড়া আপনারা মক টেস্ট হিসাবে এটাকে গ্রহণ করুন এবং প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার কী হয় সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিন। ঠিক আছে, এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন হচ্ছে এটা হচ্ছে একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন। তো এই কোন ইয়ারের প্রিভিয়াস ইয়ার আমরা দেখিয়ে দিই। এটা হচ্ছে ফেব্রুয়ারি 2014। ঠিক আছে, 2014-এর ফেব্রুয়ারিতে হয়ে যাওয়া সিটেট পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্র আমরা নিয়েছি মক টেস্ট আকারে। সুতরাং এই প্রশ্নের কারেক্ট আনসার দেখিয়ে আপনাদের কার কতটা আনসার কারেক্ট হয়। তো এখানে দেখুন প্রথম প্রশ্ন কি বলেছে, ইন এ প্রোগ্রেসিভ মডেল অফ এডুকেশন ইজ ইমপ্লিমেন্টেড বাই সিবিএসই, সোশ্যালাইজেশন অফ চিলড্রেন ইজ ডান ইন সাচ এ ওয়ে সো এস টু এক্সপেক্ট দেম টু। সিবিএসইর দ্বারা বাস্তবায়িত শিক্ষার প্রগতিশীল মডেলে শিশুদের সামাজিকরণে এমনভাবে করা হয় যাতে তারা কি আশা করে, গিভ আপ টাইম কনজিউমিং সোশ্যাল হ্যাবিটস অ্যান্ড লার্ন হাউ টু স্কোর গুড গ্রেডস। ঠিক আছে, তারপর দেখুন বি এ অ্যাক্টিভ পার্টিসিপেন্ট অ্যান্ড এ গ্রুপ ওয়ার্ক ইন লার্ন সোশ্যাল স্কিল, প্রিপেয়ার দেমসেলফ টু কনফার্ম to the rules and regulation of society without questioning, accept what they are offered by the school irrespective of their social background. এখানে কারেক্ট আনসার কোনটি হবে? কোয়েশ্চন নাম্বার 1। খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। তো এখানে দেখুন আমরা কি করি না, আপনারা কারেক্ট আনসার তাড়াতাড়ি করুন। তো এটার কারেক্ট আনসার কী হবে আমরা দেখিয়ে দিই। এখানে দেখুন গুড স্কোর, আমরা ভালো একটা গ্রেড নেওয়ার জন্য কিন্তু আমরা শিশুদেরকে পড়াই না, এটা ক্যান্সেল। আমরা কি করি না, রুলস অ্যান্ড রেগুলেশন, সমাজের রুলস এবং রেগুলেশন তাদেরকে শেখাই না, এটা হচ্ছে ক্যান্সেল। তারপর দেখুন স্কুলটা যদি ইররেসপেক্টিভ হয়ে যায়, স্কুলে যদি কোনো মর্যাদাই না থাকে তাহলে স্কুল কিসের? ঠিক আছে, সুতরাং কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2, বি এন অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ইন দ্য গ্রুপ ওয়ার্ক অ্যান্ড লার্ন সোশ্যাল স্কিল। দলের সঙ্গে এবং শিশুরা যেখানে সক্রিয় বা অ্যাক্টিভলি থাকবে, শিশুরা যেখানেই অ্যাক্টিভলি থাকবে বা অ্যাক্টিভলি কাজ করবে, সোশ্যাল স্কিলের সঙ্গে সংযুক্ত থাকবে, গ্রুপ ওয়ার্কে কাজ করবে, যার ফলে শিশুরা খুব ভালো করে শিখতে পারবে। সুতরাং কারেক্ট আনসার এখানে হয়ে গেল কি অপশন নাম্বার 2। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ বেসড অন ভাইগোটস্কি সোশিয়াল কালচারাল থিওরি? ওয়া বহুত বড়িয়া ভাই। ভাইগোটস্কির সামাজিক সাংস্কৃতিক তত্ত্বের উপর ভিত্তি করে, কি ভিত্তি করে? অপারেন্ট কন্ডিশনিং, রেসিপ্রোকাল টিচিং, কালচারাল নিউট্রাল কগনিটিভ ডেভেলপমেন্ট, ইনসাইট লার্নিং। তো এটা দেখে নেওয়া যায় কারেক্ট আনসার কী হতে পারে আমাদের। দেখুন তো ভাইগোটস্কির তত্ত্ব কী বলেছেন? ভাইগোটস্কি বলেছিলেন যে শিশুরা সমাজ থেকে শিখবে। শিশুরা কোথা থেকে শিখে? সমাজ থেকে শিখে বা সোশিয়াল থেকে শিখে। তো সোশিয়াল মানে সে যখন স্কুলে যাবে তখন তার বন্ধু বান্ধব পাবে, জিনিসটা আমরা বুঝবো। সে তার বন্ধু ফ্রেন্ডস সার্কেল থেকে সে শিখতে পারে। সমাজ থেকে শিখবে মানে বন্ধু বান্ধব যাই হোক না কেন, মা বাবা আত্মীয় স্বজন বা শিক্ষক যাই হোক না কেন, অর্থাৎ সে কী করবে, সে তার ফ্রেন্ডদের কাছ থেকে শিখবে, একজন থেকে আরেকজনের কাছ থেকে শিখবে। একজন বন্ধু আরেকজনের বন্ধুর কাছ থেকে শিখতে পারে, থেকে কয়ে শিখতে পারে, অর্থাৎ তাকে আমরা কী বলতে পারি? পারস্পরিক শিক্ষা বা রেসিপ্রোকাল টিচিং। একজন থেকে আরেকজনে শিখবে, দ্যাট ইজ কল পারস্পরিক শিক্ষা অ্যাকর্ডিং টু ভাইগোটস্কির তত্ত্বে আমরা পাই। সুতরাং কারেক্ট আনসার বা রেসিপ্রোকাল টিচিং ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখুন, প্রশ্নটা অনেক একটু দীর্ঘ আছে তাই আমরা প্রশ্নটা দেখছি। এ টিচার সেজ ইন হার ক্লাস, একজন টিচার তার ক্লাসে বললেন, কি বললেন? এজ ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্টস আর ডিজাইন্ড টু হেল্প ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট লার্ন মোর এফেক্টিভলি, অল স্টুডেন্টস শুড কমপ্লিটলি অ্যাসাইন্ড প্রেসক্রাইবড উইদাউট এনি অ্যাসিস্ট্যান্স। শি ইজ রেফারিং টু হুইচ অফ দ্য ফলোয়িং স্টেজেস অফ কলবার্গ মরাল ডেভেলপমেন্ট? এবার দেখুন কলবার্গের মরাল ডেভেলপমেন্টের মধ্যে আমরা চলে আসলাম। একজন শিক্ষক কী করলেন, তার ক্লাসের সব ছাত্রদেরকে বললেন যেহেতু পৃথক অ্যাসাইনমেন্টগুলি পৃথক শিক্ষার্থীদের
আরও কার্যকরভাবে শিখতে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে যে তোমাদের আলাদা আলাদা প্রত্যেকে আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট তৈরি করো। তাই সমস্ত শিক্ষার্থীদের কোনো সহায়তা ছাড়াই নির্ধারিত অ্যাসাইনমেন্টগুলি সম্পূর্ণ করা উচিত। যেহেতু প্রত্যেকের জন্য আমি আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট দিয়েছি তোমাদের, তাই তোমরা কাউটা না দেখে তোমরা নিজে থেকে কী করতে পারো, এই অ্যাসাইনমেন্টগুলো নিজে তৈরি করো, এটা তোমাদের উচিত। এখানে তিনি কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বর মতে এখানে কোন পর্যায়ের কথা বলেছিলেন? এটা তিনি বলেছিলেন কনভেনশনাল স্টেজের কথা। কনভেনশনাল স্টেজ যেখানে আপনাদের ল অ্যান্ড অর্ডার আছে, এই কথাটা তিনি এখানে বলেছিলেন। ঠিক আছে, প্রথমটা কী ছিল? প্রি কনভেনশনাল, তারপরে ছিল কনভেনশনাল, তারপর ছিল কি পোস্ট কনভেনশনাল। ঠিক আছে, তো কনভেনশনাল স্টেজের 4 নম্বর যেটা স্টেপ, এই স্টেপে ছিল ল অ্যান্ড অর্ডার। অর্থাৎ তোমরা নিজে ল এবং অর্ডার মেনটেন করে তোমরা নিজে সবগুলো নিজে যাচাই করো। ঠিক আছে, এখানে কাউকে পানিশমেন্ট দেওয়া হবে সে কথা বলা হয়নি। সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তির কথা কোনো বলা হয়নি। এখানে কোনো ইন্ডিভিজুয়ালিজম বা এক্সচেঞ্জ, তুমি আমাকে দাও আমি তোমাকে দেবো, টিট ফর টেট, এই ধরনের কোনো কিছু বলা হয়নি। সুতরাং এটাও কাটা গেল। সুতরাং এখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন, অর্থাৎ আমি যেটা আইন তোমাদের দিলাম এই আইন মতে, বা আমি যেটা রুলস তোমাদের বলে দিলাম, নিয়ম যেটা বলে দিলাম, এই নিয়ম মতে তোমরা কাজ করো, আইন শৃঙ্খলা মতে তোমরা কাজ করো। 14-year-old Deepika is attempting to develop a sense of herself as a separate, self-governing individual she is developing. 14 বছর বয়সী দেবিকা নিজেকে একটি পৃথক স্বায়ত্তশাসিত ব্যক্তি হিসাবে গড়ে তোলার চেষ্টা করছে। এখানে সে কিসের বিকাশ করছে? 14 বছরের একটা দেবিকা সে নিজেকে পৃথক এবং স্বায়ত্তশাসিত ব্যক্তি। সে বলেছে না আমি সবার থেকে সেপারেট, আমি প্রত্যেক থেকে আলাদা, এবং আমি নিজে একটা স্বায়ত্তশাসিত গভর্নমেন্ট, অর্থাৎ আমি সব কিছু। সে তার কিসের বিকাশ করার চেষ্টা করছে? নিয়মের প্রতি ঘৃণা, স্বায়ত্তশাসন অটোনমি, নাকি টিনেজ অ্যারোগেন্স যেটা আমরা বলতে থাকি কিশোরকালের অহংকার, নাকি ম্যাচুরিটি বা পরিপূর্ণতার বিকাশ করছে? এখানে কোয়েশ্চেন নাম্বার 4 আমাদের কি হয়ে যেতে পারে? কারেক্ট অ্যান্সার আমরা দেখি। এটা স্বায়ত্তশাসন, এটাকে বলা হয় অটোনমি বা স্বায়ত্তশাসন। অর্থাৎ আমি নিজে এক তন্ত্র, আমি নিজে আমি যা বলছি তা, আর কেউ কিছু বলার নেই। সুতরাং এটা হবে অটোনমি, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 4 এর অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। ইন কন্টেক্সট অফ প্রগ্রেসিভ এডুকেশন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাকর্ডিং টু জন ডুই? দেখুন, প্রগ্রেসিভ এডুকেশন এবং চাইল্ড সেন্ট্রিক এডুকেশন নিয়ে আমরা একটা ক্লাস দিয়েছিলাম, সম্পূর্ণ কনসেপ্টের ক্লাস। তো যদি আপনারা কনসেপ্টের ক্লাসটা দেখে না থাকেন তো রিকোয়েস্ট করব খুব তাড়াতাড়ি এখনই এই ক্লাস শেষ হওয়ার পরে আপনারা কনসেপ্টের ক্লাসটা খুব তাড়াতাড়ি যাতে করে দেখে নিন, যাতে করে আপনাদের কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যায়। তো এবার দেখুন, দেয়ার শুড নট বি প্লেস ফর ডেমোক্রেসি ইন এ ক্লাসরুম। ঠিক আছে, তো এই প্রশ্নের কারেক্ট আনসার আমরা দেখি কি হতে যাচ্ছে আমাদের। ইন কন্টেক্সট অফ প্রগ্রেসিভ এডুকেশন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু? অর্থাৎ জন ডিউইর মতে প্রগ্রেসিভ এডুকেশনের আর নিচের কোন স্টেটমেন্টটা সত্য? দেয়ার শুড নট বি প্লেস ফর ডেমোক্রেসি ইন এ ক্লাসরুম। তিনি বলেছেন যে ক্লাসরুম গণতন্ত্রের জায়গা থাকা উচিত নয়। কেন তিনি বলেছিলেন যে গণতন্ত্র উচিত, ক্লাসরুমে গণতন্ত্র থাকতে হবে, এই কথা বলেছিলেন জন ডিউই। এখানে নয় বলেছে, তার মানে এটা হচ্ছে না। স্টুডেন্ট শুড বি এবল টু সলভ সোশিয়াল প্রবলেম দেমসেলফ। শিশুরা নিজে থেকে যাতে তারা সামাজিক সমস্যার সমাধান করতে পারে, এটা কিন্তু বলেছিলেন জন ডিউই। এটা আপাতত টিকমার্ক রাখি। কিউরিওসিটি ডাজ নট বিলংস টু ইনহারেন্ট নেচার অফ স্টুডেন্ট, রেদার ইট ইজ বিলং টু কাল্টিভেটেড, এটা হচ্ছে না। কৌতূহল ছাত্রদের প্রকৃতি জানানো, এটি চাষ করা উচিত। কি কথা, চাষবাস আমরা কোথাও পাইনি, সেটা কেটে দিই। শিশুদের স্টুডেন্ট শুড বি অবজার্ভ অ্যান্ড নট হার্ট ইন দ্য ক্লাসরুম। শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করা উচিত এবং শ্রেণীকক্ষে শোনা উচিত নয়। আরে শিশুরা শ্রেণীকক্ষে কী বলবে কি না এটা আমি শিক্ষক হিসেবে শুনবো না, এটা কি ধরনের কথা? সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, কোয়েশ্চন নাম্বার 2 এই ক্ষেত্রে হয়ে গেল আমার কি কারেক্ট আনসার। এ ডিসঅর্ডার রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, ভাষা বোঝার ক্ষেত্রে সম্পর্কিত একটি ব্যাধি হলো। তো ভাষা বোঝার ক্ষেত্রে বা ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনের ক্ষেত্রে একটা ডিসঅর্ডার বা একটা ব্যাধি, এই ব্যাধিটা কি? এটাকে আমরা কি বলি? অ্যাপ্রেক্সিয়া, ডিসলেক্সিয়া, ডিসফেসিয়া না ডিসফাসিয়া, অ্যাসপেসিয়া নাকি অ্যাফাজিয়া?
যদি কোনো ছাত্রের ভাষাগত সমস্যা থেকে থাকে তাহলে এটাকে আমরা বলি কি অ্যাফাজিয়া। এটা মনে রাখবেন, কারেক্ট অ্যান্সার হবে অ্যাফাজিয়া, যদি ভাষাগত সমস্যা থেকে থাকে। আর এই অ্যাপ্রাক্সিয়া, ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসফোবিয়া এই ধরনের যদি আপনাদের ডিসক্যালকুলিয়া এই ধরনের যদি অ্যাফাসিয়া কি এই ধরনের পুরো ডিটেলস যদি লাগে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা পরবর্তী সময় ভিডিও দিয়ে দেবো যদি আপনাদের প্রয়োজন মনে হয়। নিম্নলিখিত একাধিক বুদ্ধিমত্তা তত্ত্ব সম্পর্কে সমালোচনামূলক মতামত ব্যতীত ফলোয়িং আর দ্য ক্রিটিক্যাল ভিউজ অ্যাবাউট দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স অ্যাকসেপ্ট। এখানে সবগুলো কিন্তু মাল্টিপল থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্সের বিরোধিতা করেছে, অর্থাৎ ক্রিটিক্যাল ভিউজ। কিন্তু এখানে একটা পয়েন্ট আছে যেটা কি করেনি, সেটা ক্রিটিক্যাল করেনি, থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্সের বিরোধিতা করেনি, বা এটা তার ক্রিটিক্যাল ভিউজ নয়, এটা তার পজিটিভ ভিউজ। তো এটা কি আমাদের খুঁজে বের করতে হবে। ইট ইজ নট রিসার্চ বেসড, ঠিক আছে, ইট ইজ নট রিসার্চ বেসড, এটা একদম ক্রিটিক্যাল থিঙ্কিং, ঠিক আছে, কারণ এটা বলা উচিত ছিল যে এটা রিসার্চ করা উচিত ছিল, এটা কারেক্ট। ডিফারেন্ট ইন্টেলিজেন্স ডিমান্ড ডিফারেন্ট মেথড অফ ডিফারেন্স, এটা কোনো মতে সম্ভব নয়, এটাও কারেক্ট। গিফটেড স্টুডেন্ট ইউজুয়ালি এক্সেল ইন সিঙ্গল ডোমেন, এটা কিন্তু থিওরি অফ ইন্টেলিজেন্সের একদম মানে পজিটিভ পয়েন্টে রয়েছে যে গিফটেড স্টুডেন্ট ইউজুয়ালি এক্সেল ইন সিঙ্গল ডোমেন, যে প্রতিভাবান শিক্ষার্থীরা সাধারণত একক ডোমেইনে এক্সেল করে। ইটস লেগস অফ এক্সপেরিমেন্টাল সাপোর্ট, এখানে লেগস মানে কম আছে, মানে এটা তার ক্রিটিক্যাল রয়েছে, ক্রিটিক্স রয়েছে। এখানে বলেছে সব ছাত্রদের এক এক ছাত্রকে এক একভাবে শেখাবো, এটা কোনো সম্ভব নয়, এটা তার ক্রিটিক্স। এটা রিচার্জের ক্ষেত্রে এটা মানে রিসার্চ করা যায় না, এটাও সত্য। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। গিফটেড স্টুডেন্ট ইউজুয়ালি এক্সেল ইন এ সিঙ্গল ডোমেন। তারপর দেখি কোয়েশ্চন নাম্বার 8, থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স ক্যান নট বি লেজিটিমেজড অ্যাজ ইট। কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি কমেন্ট করুন। একাধিক বুদ্ধিমত্তা তত্ত্ব যেটা বৈধতা দেওয়া যাবে না তার কারণ কি? থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স ক্যান নট বি লেজিটিমাইজড অ্যাজ ইট। একাধিক বুদ্ধিমত্তা তত্ত্বের বৈধতা দেওয়া যাবে না তার কারণটা কি? ইজ নট পসিবল টু মেজার ডিফারেন্ট ইন্টেলিজেন্স অ্যাজ দেয়ার আর নো স্পেসিফিক টেস্ট। কোনো নির্দিষ্ট পরীক্ষা না থাকায় তাদের পরিমাপ করা সম্ভব হয় না। ডাজ নট প্লেস ইকুয়াল ইম্পর্টেন্স অফ অল 7 ইন্টেলিজেন্স, 7টি বুদ্ধিমত্তার উপর সমান গুরুত্ব দেয় না। ইজ বেসড অনলি অন সাউন্ড এম্পিরিক্যাল স্টাডিজ ডান বাই অ্যাব্রাহাম মাসলো থ্রুআউট হিজ লাইফ। এটি কেবলমাত্র অ্যাব্রাহাম মাসলো তার সারা জীবন ধরে করা সাউন্ড এক্সপেরিমেন্ট স্টাডিজের উপর ভিত্তি করে। is not compatible with general intelligence, which are most important is G. সাধারণ বুদ্ধিমত্তা জি এর সাথে সামঞ্জস্য নয়, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো থিওরি অফ মাল্টিপল যেটা ইন্টেলিজেন্স এটাকে আমরা বৈধতা দেওয়া যাবে না, তার কারণ হচ্ছে একাধিক বুদ্ধিমত্তা তত্ত্বের বৈধতা দেওয়া যায় না, তার কারণ হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট, এটা হচ্ছে কি কোনো নির্দিষ্ট পরীক্ষা না থাকায় তাদের বুদ্ধিমত্তাটা পরিমাপ করা যায় না। থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্সটা বোঝার মতো কোনো পরীক্ষা নির্ধারণ করা হয়নি এই তত্ত্বে, যার কারণে আমরা বলতে পারি যে কোনো নির্দিষ্ট পরীক্ষা না থাকায় তাদের বুদ্ধিমাপ আমরা পরিমাপ করতে পারি না। সুতরাং 8-এর 1 হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। দ্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অফ স্টুডেন্টস ইন এ ক্লাসরুম আর, একটা শ্রেণীকক্ষে ছাত্রদের পৃথক পার্থক্য দেওয়া হয়। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অফ স্টুডেন্ট ইন এ ক্লাসরুমের মধ্যে ছাত্রগত বিভিন্নতা থাকতে পারে বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকতে পারে, ব্যক্তিগত পার্থক্য থাকা উচিত। তো তার মানে কি ডিসঅ্যাডভান্টেজ অ্যাজ টিচার নিড টু কন্ট্রোল এ ডাইভার্স ক্লাসরুম, সেটা অসুবিধাজনক হিসাবে শিক্ষকদের একটি বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণ করতে হবে। তারপর হচ্ছে কি দেখুন আমরা দেখি ডেট্রিমেন্টাল অ্যাজ দে লিড টু স্টুডেন্ট কনফ্লিক্ট, ক্ষতিকারক কারণ তারা ছাত্রছাত্রীর দ্বন্দ্বের দিকে পরিচালিত করে, কারণ কাউকে ভালো কাউকে খারাপ, কাউকে কালো কাউকে পরিষ্কার এই ধরনের যদি আমরা করি তাহলে দ্বন্দ্বের সৃষ্টি হয়ে যাবে। তারপর দেখুন ইন এক্সপ্যান্ডেড as they reduce the speed of the curriculum transition to the level of the slow student, যারা ছাত্ররা কম গতির আছে, যারা কম পড়াশোনা করতে পারছে, যারা একটু ধীর গতির বা লয় গতির আছে বা অনভিজ্ঞ হিসাবে তারা পাঠ্যক্রম লেনদেনের গতি হ্রাস করে ধীরতম শিক্ষার্থী স্তরে। তারপর দিয়েছে অ্যাডভান্টেজ দে
as the lead teacher to explore wider pool of the cognitive structure। তো এই ক্ষেত্রে আমরা সবচেয়ে ভালো আনসার করতে পারি অপশন নাম্বার 4 হবে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 9। কেননা সুবিধাজনক, কারণ তারা শিক্ষককে জ্ঞানীয় কাঠামোর একটা বিস্তৃত পুল অন্বেষণ করতে পরিচালিত করে। একটা উইডার পুল হিসাবে তারা কগনিটিভ স্ট্রাকচার অর্থাৎ কোন শিশুরা কোন অ্যাঙ্গুলে রয়েছে, কোন শিশুকে কিভাবে পড়ালে বুঝতে পারবে, কোন শিশুর কতটুকু কগনিটিভ দক্ষতা নেওয়ার ক্যাপাসিটি আছে, ওই জিনিসটা শিক্ষক কী করতে পারেন, বুঝতে পারেন। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। স্কুল বেসড অ্যাসেসমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউসড টু। স্কুল ভিত্তিক মূল্যায়ন চালু করা হয়েছিল। এবার দেখুন স্কুল ভিত্তিক মূল্যায়নটা চালু করা হয়েছিল কিসের জন্য বা কখন হয়েছিল, এটা অপশনে আমরা দেখব। ডিসেন্ট্রালাইজ দ্য পাওয়ার অফ বোর্ডস অফ স্কুল এডুকেশন ইন দ্য কান্ট্রি। আরে ভাই, স্কুল ভিত্তিক মূল্যায়ন চালু করলে কি দেশে স্কুল শিক্ষা বোর্ডের কি ক্ষমতা কমে যায় নাকি বিকেন্দ্রীকরণ হয়ে যায়? মোটেই না। এনশিওর দ্য হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্ট। দেখুন যেখানে হোলিস্টিক ডেভেলপমেন্ট দেখবো বা অলরাউন্ড ডেভেলপমেন্ট দেখবো আবার রিয়েল লাইফ দেখবো, এটা কারেক্ট আনসার হবে, এটা আপাতত ঠিক করে রাখি। মোটিভেট টিচার্স টু পাংচুয়ালাইজ রেকর্ডস অল দ্য অ্যাক্টিভিটিস ফর স্টুডেন্ট ফর বেটার অফ দেয়ার প্রোগ্রেস। শিক্ষকদের তাদের অগ্রগতির আরও ভালো ব্যাখ্যার জন্য শিক্ষার্থীদের সমস্ত কার্যকলাপ রেকর্ড করা অনুপাদিত করা। এটা শিক্ষকের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা স্কুল অ্যাসেসমেন্ট আমরা শিক্ষার্থীদের অ্যাসেসমেন্ট করি, যার কারণে এখানে মোটিভেট টিচার হবে না, মোটিভেট স্টুডেন্ট হওয়া উচিত ছিল, সুতরাং এটা ক্যান্সেল। এনকারেজ স্কুল টু এক্সেল বাই কম্পিটিং মানে কি কম্পিটিশন, প্রতিযোগিতা করানো, মোটেই না, কম্পিটিশন আমরা করাই না, অপশন আমরা কেটে দিলাম। কারেক্ট আনসার হচ্ছে কি অপশন নাম্বার 2, এই ক্ষেত্রে হবে আমাদের কি কারেক্ট আনসার। নেক্সট দেখি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট রিলেটেড টু আদার অপশন। নিচের কোনটি অন্যান্য বিকল্পের সাথে সম্পর্কিত নয়? অর্গানাইজিং কোয়েশ্চন আনসার সেশন, টেকিং ফিডব্যাক ফ্রম স্টুডেন্ট অন এ টপিক, কন্ডাক্টিং কুইজ, মডেলিং দ্য স্কিল অফ সেলফ অ্যাসেসমেন্ট। এখানে দেখুন যদি আমরা প্রশ্ন উত্তর পর্বের যদি আয়োজন করি, প্রশ্ন উত্তর পর্বের আয়োজন করলে আমরা কি করি, শিক্ষার্থীর কাছ থেকে কিছুটা আমরা আনসার পাবো এবং শিক্ষক এবং ছাত্রের সঙ্গে কথোপকথন হবে। যদি আমরা টেকিং ফিডব্যাক লই ছাত্রদের কাছ থেকে, তাও কী হবে, ছাত্রদের সঙ্গে আমার কথোপকথন হবে। কন্ডাক্টিং কুইজ, যদি আমি কুইজ একটা পরিচালনা করি তখনই ছাত্রদের প্রশ্ন করবো, ছাত্র এবং শিক্ষকের মধ্যে কী হবে, কথাবার্তা হবে। কিন্তু মডেলিং দ্য স্কিল অফ সেলফ অ্যাসেসমেন্ট, নিজে নিজে যদি অ্যাসেসমেন্ট করতে থাকি তাহলে অন্যের সঙ্গে বা ছাত্রের সঙ্গে আমার কোনো কথোপকথন হচ্ছে না। আর ছাত্র যদি সেলফ অ্যাসেসমেন্ট করে তাহলে আমার সঙ্গে তার কোনো কথোপকথন হচ্ছে না। তার মানে এটা হচ্ছে এই তিনটা থেকে আলাদা, তার মানে অপশন নাম্বার 4 এই ক্ষেত্রে হবে কারেক্ট আনসার। এটা হচ্ছে কি কোয়েশ্চেন নাম্বার 11। আচ্ছা এটা কি কোয়েশ্চেন নাম্বার 12 দেখি। এবার আমরা চলে আসলাম কোয়েশ্চেন নাম্বার 12-এ। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কোয়েশ্চন ইজ কারেক্টলি ম্যাচড উইথ দ্য স্পেসিফিক ডোমেইন? Could you group your student on the basis of their achievement in mathematics? এটা লাস্টে একটা ছুটে গেছে, এটা হবে এভালুয়েশন। এটা এভালুয়েশন এখানে হবে। এভালুয়েটিং হোয়াট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট ইন দ্য ক্রিকেট ম্যাচ টেলিকাস্ট লাস্ট নাইট, মানে হচ্ছে ক্রিয়েটিং। রাইট ডাউন এ নিউ রেসিপি অফ কুক কিচেন বাই ইউজিং হেল্পার্স, এটা হবে হার্বস, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। ডিটারমাইন হুইচ অফ দ্য গিভেন মেজার উড মোস্ট লাইকলি লিড টু অ্যাচিভমেন্ট বেস্ট রেজাল্ট অ্যানালাইজিং। তো এখানে প্রথমে আমি কারেক্ট আনসারটা বলে দিই, তারপর আমি বলবো যে বাকিগুলো কেন কারেক্ট আনসার হচ্ছে না। তার আগে আপনারা কমেন্ট করুন তো কারেক্ট আনসার কী হতে পারে। আপনারা বলুন তো কারেক্ট আনসার কী হতে পারে। দেখুন কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 4। কেন অপশন নাম্বার 4 হচ্ছে আমি বলে দিই। ডিটারমাইন হুইচ অফ দ্য ফলোয়িং মেজার উড মোস্ট লাইকলি লিড টু অ্যাচিভ বেস্ট রেজাল্ট। প্রদত্ত পদক্ষেপগুলির মধ্যে কোনটি সম্ভবত সর্বোত্তম ফলাফলের দিকে গতি করবে তা নির্ধারণ করা। অর্থাৎ বিশ্লেষণের মাধ্যমে, বিশ্লেষণ বা অ্যানালাইসিংয়ের মাধ্যমে আমরা কি করতে পারি, একটা মেজার পাই
যে মেজারের মাধ্যমে আমরা কী করে ছাত্রদের অ্যাচিভমেন্ট করতে পারি। আচ্ছা, অ্যাপ্লিকেশনের সাথে আমাদের যে কুক কিচেনের রেসিপির একটা নতুন রেসিপি লেখার সঙ্গে কী সম্পর্ক বলুন। অ্যাপ্লিকেশনের সঙ্গে, অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ, বাস্তবে ব্যবহার করব। তো একটা আমি লিখবো, এখানে লেখার সঙ্গে আমার কি প্রয়োগ। যদি বলতো হাতে কলমে সে বানিয়েছে, সে কোনো একটা জিনিস এনেছে তারপর বানিয়েছে, সেটা আমি অ্যাপ্লিকেশন মেনে নিতাম। আর ক্রিয়েটিং এখানে বলেছে এভালুয়েটিং, তো এভালুয়েটিং আর ক্রিয়েটিংয়ের মধ্যে তফাৎ আছে, এটা মিলছে না। ঠিক আছে, তো সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। Which of the following is the most effective way to convey students from disadvantaged section that you expect them to participate and succeed? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা সুবিধা বঞ্চিত বিভাগগুলির শিক্ষার্থীদের জানাতে সবচেয়ে কার্যকর উপায় যা আপনি তাদের অংশগ্রহণ এবং সফল হওয়ার আশা করেন? নিম্নলিখিতের মধ্যে কোনটা একটা সুবিধা বঞ্চিত বিভাগগুলির শিক্ষার্থীদের জানাতে সবচেয়ে কার্যকর উপায় যা আপনি তাদের অংশগ্রহণ এবং সফল হওয়ার আশা করেন? তাদের সফল হওয়ার ক্ষমতার উপর আপনার আস্থা প্রকাশ করুন, শেখানো বিষয়গুলিতে আপনার নিজের আগ্রহ প্রকাশ করুন, তাদের লক্ষ্য উপলব্ধি করার জন্য যতটা সম্ভব অন্যান্য বাচ্চাদের সঙ্গে তাকে তুলনা করুন, আপনি তাদের উচ্চ প্রত্যাশা আছে কিনা সেই বিন্দু দিয়ে জোর দিন। এখানে আমি ছাত্রদের কি করলে ছাত্ররা খুব ভালো হবে, আমি যদি তুলনা করি, একজন দেখো এই রহিম খুব ভালো পারছে কিন্তু শাম তুমি কিন্তু পারছো না, ঠিক আছে, যদু খুব ভালো পারছে কিন্তু কারিশমা তুমি কিন্তু পারছো না, তো তুলনা করলে কি হয়, একজন মোটিভেটটা কমে যায়, সুতরাং এটা কারেক্ট অ্যান্সার হবে না। ঠিক আছে, আর আপনি তাদের উচ্চ প্রত্যাশা আছে, আমরা কখনো তার ফিউচার গোল বা হাই এক্সপেকটেশনের কথা বলি না। ঠিক আছে, যে আমি তোমার কাছ থেকে ভালো রেজাল্টের আশা করি, কোনো সময় না, এটা কিন্তু কোনো মতেই সম্ভব না। সুতরাং 3 এবং 4 ক্যান্সেল। শেখানো বিষয়গুলিতে আপনার নিজস্ব আগ্রহ বিকাশ করুন, যে আপনি আপনার ওন ইন্টারেস্ট যে টপিকের উপর ডেভেলপ, এটা না। আমরা ছাত্রদেরকে কী করতে পারি, ছাত্রদেরকে তার সে কতটুকু পারছে, সে যদি আমি ধরে নিলাম সে আজকে একটা প্যারাগ্রাফ লিখছে, একটা লাইন লিখছে, এই লাইনের মধ্যে যদি তার দুটা বানানো ভুল হয়, তখন আমি তাকে সাব্বাস বা উৎসাহ দেওয়া উচিত, বাহ তুমি তো খুব সুন্দর লিখেছো, তুমি তো খুব বড়িয়া লিখেছো, আরে অত সুন্দর হয়েছে, আরে নেক্সট দিন তুমি লিখলে একটাও বানানো ভুল হবে না, তোমার মধ্যে তুমিই পারবে, তুমি একটা ভালো জ্ঞানী হতে পারবে, ভালোভাবে বুঝতে পারো, ভালোভাবে জিনিসটা শিখতে পারো, এইভাবে তাকে আমরা কী করতে পারি, মোটিভেট করতে পারি। সুতরাং তাদের সফল হওয়ার ক্ষমতার উপর আস্থা প্রকাশ করতে হবে, যে তোমরা এই ধরনের করলে তোমরা জীবনে সফল হবেই হবে। তো এই ধরনের তাকে পজিটিভ রেনফোর্সমেন্ট দিয়ে তাকে আমরা উৎসাহিত করতে পারি। Following are the example of developmental disorder except নিচের কোনটি, এখানে 4টার মধ্যে ডেভেলপমেন্ট ডিসঅর্ডার আছে 3টা, এবং এখানে একটি আছে যেটা ডেভেলপমেন্ট ডিসঅর্ডার নয়, এটা কি? অটিজম, সেরিব্রাল পালসি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস, নাকি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার? ডেভেলপমেন্ট ডিসঅর্ডারের মধ্যে আমাদের হাইপার অ্যাক্টিভিটি পড়ছে, সেরিব্রাল পালসি পড়ছে, অটিজম পড়ছে, কিন্তু পোস্ট ট্রমাটিক যেটা স্ট্রেস, এটা কিন্তু ডেভেলপমেন্ট ডিসঅর্ডারের মধ্যে পড়ে না। সুতরাং এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার 3। মাল্টিপল প্যাডাগজিক্যাল টেকনিক, assorted learning material, multiple assessment technique, and varying the complexity and nature of the content are associated with which of the following? এখানে আমরা একাধিক শিক্ষাগত কৌশল, বিভিন্ন ধরনের শেখার উপাদান, একাধিক মূল্যায়ন কৌশল এবং বিষয়বস্তুর জটিলতা, এই সবগুলি পরিবর্তন করে নিম্নলিখিতর কোনটার সাথে ইউনিভার্সাল ডিজাইন অফ লার্নিং, রিমিডিয়াল টিচিং, আর ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, রেসিপ্রোকাল টিচিং? তো একাধিক শিক্ষাগত কৌশল, আমরা কি করব, শিক্ষাগত কৌশলটা এক রাখবো না, আমরা একটা ক্লাসরুমে আমরা কি করতে পারি, ক্লাসরুমে আমরা
একাধিক নির্দেশনা দিতে পারি যে শিক্ষাগত কৌশলটা আমরা এক রাখবো না। শিক্ষাগত কৌশল মানে যেভাবে আমি পড়াই টেকনিকটা, এই টেকনিকটা আমি সেম রাখবো না, আমি পরিবর্তন করব। বিভিন্ন ধরনের শেখার উপাদান, আমি ম্যাটেরিয়ালসগুলোও কিন্তু আলাদা আলাদা প্রয়োগ করব এবং আমার শেখানো মূল্যায়ন যেটা কৌশল, অ্যাসেসমেন্টের যেটা কৌশল, এটাও কিন্তু আমি আলাদা করবো। বিষয়বস্তুর মধ্যে কিছুটা জটিলতা আনবো, প্রকৃতির মধ্যে কিছুটা যেটা আমাদের কন্টেন্ট আছে কন্টেন্টের মধ্যে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করব। এই সবগুলো যার সঙ্গে যুক্ত সেটা হবে ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন। আমি কী করতে হবে, বিভিন্ন ধরনের নির্দেশনা দিতে হবে। একাধিক কৌশল, আমি এক কৌশলে যদি পড়াই তাহলে এক ধরনের নির্দেশনা দেব। এবার আমি যদি আমার পড়ানোর যদি কৌশলটা পরিবর্তন করে দিই তাহলে আমাকে ইনস্ট্রাকশনটা কী করতে হবে, পরিবর্তন করতে হবে। ইনস্ট্রাকশনটা আমাকে ডিফারেন্ট দিতে হবে। যে আমি প্রথমে বললাম যে একটা কাজ করো, সবাই ব্ল্যাকবোর্ডে এসে লিখো, তোমরা ব্ল্যাকবোর্ডে এসে লেখো। আমি দেখলাম যে কেউ ব্ল্যাকবোর্ডও লিখতে পারছে না, তো যারা ব্ল্যাকবোর্ডও লিখতে পারছে না তাদের জন্য আমাকে অন্য কিছু করতে হবে, তাদের জন্য অন্য একটা নির্দেশনা দিতে হবে। তোমরা কাজ করো, তোমরা প্রথমে নিজের কপিতে দেখে দেখে লেখো, বই দেখে দেখে তোমরা নিজের কপিতে লেখো, তারপর প্র্যাকটিস করো, তারপর এসে তোমরা ব্ল্যাকবোর্ডে লিখো। ঠিক আছে? তো এই যে বিভিন্ন ধরনের অ্যাকচুয়ালি দেখে দেখে লেখা, সেটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড। এই ধরনের প্রশ্ন যদি থাকে যে দেখে দেখে লিখবেন, আপনি সেটা কিন্তু কারেক্ট আনসার করবেন না। আপনি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বললাম, এটা কখনো শুদ্ধ উত্তর দেবেন না। তো দেখুন, এই ধরনের বিভিন্ন ধরনের ছাত্রদেরকে বিভিন্ন কৌশল অবলম্বন করতে গেলে বিভিন্ন ধরনের আমার কী করতে হবে, নির্দেশনা দিতে হবে। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন। আর রেসিপ্রোকাল টিচিং মানে আগে যা বলেছিলাম, রেসিপ্রোকাল টিচিং মানে একজন বন্ধু আরেকজনের কাছ থেকে মিলামিশা করে শিখবে। রিমিডিয়াল টিচিং মানে যে খুব ভালো মতো পারছে না আর যে পিছিয়ে পড়েছে তাকে আমরা আগে করব। আর ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং মানে শেখার জন্য সার্বজনীন শিক্ষা, একটাই শিক্ষা থাকবে যেটা সবাই শিখবে। ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট গিফটেড লার্নার? প্রতিভাবান শিশু সম্বন্ধে কনসেপ্টের ক্লাস হয়ে গেছে, আপনারা দেখে নিতে পারেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট গিফটেড লার্নার? প্রতিভাবান শিক্ষার্থীদের সম্বন্ধে নিচের কোনটা সত্য? দে মেক এভরিওয়ান এলস স্মার্টার অ্যান্ড আর এসেনশিয়াল ফর কোলাবোরেটিভ লার্নিং। তারা অন্য সবাইকে স্মার্ট করে তোলে এবং সহযোগিতামূলক শেখার জন্য তারা অপরিহার্য। তারা অন্য সবাইকে স্মার্ট করে না, আমরা তো পেলাম না যে তারা অন্য সবাইকে স্মার্ট করে। আপনি পেয়েছেন? আপনি পেলে কিন্তু জানাবেন। দে অলওয়েজ লিড আদার অ্যান্ড অ্যাসিউম এক্সট্রা রেসপন্সিবিলিটি ইন দ্য ক্লাসরুম। তারা সর্বদা অন্যদের নেতৃত্ব দেয় এবং শ্রেণীকক্ষে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করে। দে মে অ্যাচিভ লোয়ার গ্রেডস ডিউ টু দেয়ার হাইটেন্ড সেন্সিটিভ। তারা তাদের উচ্চতর সংবেদনশীলতার কারণে নিম্ন গ্রেড অর্জন করতে পারে। দেয়ার ইম্পর্টেন্স ইজ প্রাইমারিলি ডিউ টু দেয়ার ব্রেইন পাওয়ার। তাদের গুরুত্ব মূলত তাদের মস্তিষ্কের শক্তির কারণে। কী হবে কারেক্ট অ্যান্সার ভাবুন তো। আপনাদের কমেন্টের অপেক্ষায় বসে আছি ভাই, তাড়াতাড়ি কমেন্ট করুন। তারা, আমরা কনসেপ্টের ক্লাসে দেখেছিলাম যে তারা সবসময় কী করে একটা লিডারশিপ করে, তারা সর্বদা ক্লাসের অন্যান্যদের কী করে নেতৃত্ব দেয়। তারা সবসময় তারা ক্লাসে অন্যদের নেতৃত্ব দেয় এবং শ্রেণীকক্ষে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করবে। এটা আপাতত কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে? তারা তাদের সর্বদা কী করে নেতৃত্ব দেয় ক্লাসকে, তারা লিডারশিপ কোয়ালিটি তাদের মধ্যে থাকে যারা প্রতিভাবান ছাত্র। দে মে অ্যাচিভ লোয়ার গ্রেডস ডিউ টু দেয়ার হাইটেন্ড সেন্সিটিভ। তারা তাদের উচ্চতর সংবেদনশীলের কারণে নিম্ন গ্রেড অর্জন করে। এটা কেমন ধরনের কথা? নিম্ন গ্রেড অর্জন আমরা দেখতে পেলাম না, সুতরাং কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2। ইনক্লুশন ইন স্কুল প্রাইমারিলি ফোকাস অন। স্কুলগুলিতে অন্তর্ভুক্তি প্রাথমিকভাবে উপর দৃষ্টি নিবদ্ধ করে। মেকিং সাবটাইটেল প্রভিশন ফর স্পেশাল ক্যাটাগরি চিলড্রেন। Fulfilling the needs of children with disabilities only. Meeting the need of a disabled child at the expense of entire class.
ইনক্লুডিং দ্য এডুকেশনাল নিডস অফ ইলিটারেট প্যারেন্টস ইন স্কুল। তো এটা কারেক্ট আনসার হবে। ইনক্লুসিভ এডুকেশন যেটা স্কুলে প্রাইমারি ফোকাস করে, এটা হচ্ছে কি বিশেষ শ্রেণীর শিশুদের জন্য সূক্ষ্ম বিধান করা। ঠিক আছে, বিশেষ শ্রেণী যারা শিক্ষক আছে তাদের ক্ষেত্রে আমরা করতে পারি। আর অনলি, এখানে অনলি আছে সেটা নেগেটিভ অর্থে হয়ে যাবে। এবং এখানে ইলিটারি প্যারেন্টের জন্য আমরা কিছু করি না, সেটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে। মিটিং দ্য নিডস অফ ডিসেবলড চাইল্ড টু এক্সপান্স দ্য এন্টায়ার ক্লাস, পুরো ক্লাসের প্রতিবন্ধী শিশু চাহিদা পূরণ করা, সেটা সম্ভব নয়। এটা বিশেষটা শ্রেণীর হচ্ছে এই শ্রেণীর শিশুদের জন্য সূক্ষ্ম বিধান করা। দ্য কজ অফ লার্নড হেল্পলেসনেস ইন চিলড্রেন ইজ দেয়ার। শিশুদের মধ্যে শিক্ষিত অসহায়ত্বের কারণ হলো তাদের অ্যাকোয়ার্ড বিহেভিয়ার দ্যাট দে উইল নট সাকসিড, careless attitude towards classroom activities, non-compliance with expectation of their parents, moral decision for not taking up studies seriously. The cause of learned helplessness in children in there. শিশুদের মধ্যে শিক্ষিত অসহায়ত্বের কারণ হলো তাদের কি? তাদের অর্জিত আচরণ যা তারা সফল হবে না। একদম গুরুত্বপূর্ণ। দেখুন আমরা হোয়াট ইজ লার্নিং, শিখন কি? লার্নিং ইজ নাথিং বাট এ মডিফিকেশন অফ বিহেভিয়ার। ঠিক আছে, তো যারা অশিক্ষিত থাকবে, যারা শিক্ষিত হবে না, তাদের অসহায় হবে, তারা কি তাদের যে অর্জিত যেটা আচরণ করতে পেরেছিল তাকে তারা সফল হবে না। ইফ এ স্টুডেন্ট ইজ কনস্ট্যান্টলি গেটিং লোয়ার গ্রেড ইন স্কুল, একটা ছাত্র যদি সবসময় কম নম্বর পেতে চলেছে ধারাবাহিকভাবে, হার প্যারেন্টস ক্যান বি অ্যাডভাইজ টু হেল্প হার বাই, তবে তার বাবা মাকে তাকে সাহায্য করার পরামর্শ দেওয়া যেতে পারে। কি পরামর্শ দেওয়া যেতে পারে? ওয়ার্কিং ইন ক্লোজ অ্যাসোসিয়েশন উইথ টিচার, শিক্ষকের সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করা। উইথ হোল্ডিং মোবাইল ফোন, মুভিস, কমিক্স, এক্সট্রা টাইম ফর প্লে, মোবাইল ফোন, সিনেমা, কমিক্স এবং খেলার জন্য অতিরিক্ত সময় ধরে দেওয়া। যারা সঠিক শিক্ষার অধিকারী নয় তাদের জন্য তাকে কষ্টগুলি বর্ণনা করা, তাকে বাড়িতে আরও বেশি কঠোর পরিশ্রম করানো। তো ভেরি সিম্পল, দেখতে পাচ্ছি স্টুডেন্টকে কি যারা পড়তে পারছে না, যারা পড়াশোনায় পড়তে পারছে না, তারা কিছু অসফল আছে, তারা পারছে না, আমরা কি তাকে মোবাইল ফোন কিনে দেবো? মোটেই না। বাড়িতে আরও কঠোর পরিশ্রম করতে দেবো না। অন্য কারোর জীবনের কষ্ট শুনলে তার কী হবে? মোটেই না। ছোটো শিশু বুঝতে পারছে না ভাই কী করছে কি না। তো কারেক্ট আনসারে ওয়ার্কিং ইন ক্লোজ অ্যাসোসিয়েশন উইথ টিচার, শিক্ষকের সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করতে হবে, তখন সেই জিনিসগুলো ভালো করে বুঝতে পারবে। হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট বেটার প্রবলেম সলভিং, ডাজ নট ডিটার প্রবলেম সলভিং। নিম্নলিখিতের মধ্যে কোনটি সমস্যার সমাধানে বাধা দেয় না? সমস্যার সমাধানে বাধা দেয় না কোনটি? অন্তর্দৃষ্টি, মানসিক সেট, নাকি ইনস্ট্রুমেন্ট, নাকি ফিক্সেশন? এখানে কারেক্ট অ্যান্সার হবে ইনসাইট বা অন্তর্দৃষ্টি। ইনসাইট থিওরিটা কী করে না? প্রবলেম সলভিং এখানে সে কী করে না? কোনো ধরনের ইন্টারফেয়ার করে না বা বাধা দেয় না। A teacher is connecting a text to the previously learned text and showing children how to summarize it. একজন শিক্ষক পূর্বে শেখা পাঠের সঙ্গে একটি পাঠ সংযুক্ত করছেন এবং বাচ্চাদের কীভাবে ক্রুটি সারসংক্ষেপ করতে হয় তা দেখাচ্ছেন। আবার দেখি প্রশ্নটা, একজন শিক্ষক পূর্বে শেখা পাঠের সঙ্গে একটা পাঠ্য সংযোগ, অর্থাৎ আগে আমি যে পাঠটা পড়িয়েছিলাম এই পাঠের সঙ্গে কিন্তু এই টপিকের রিলেট আছে, আজকের পাঠের রিলেট আছে, একটু ভালো করে দেখবে। এবং বাচ্চাদের কিভাবে এটি সারসংক্ষেপ করতে হতে দেখাচ্ছেন, এবং আগের পাঠের সঙ্গে এই পাঠের যে সারসংক্ষেপ করবো এটা কীভাবে করবো সে হলো কি, এই ক্ষেত্রে শিক্ষক কী করবেন? এ হেল্পিং চিলড্রেন টু ডেভেলপ দেয়ার ওন স্ট্র্যাটেজি টু কম্প্রিহেন্ড ইট, এটি বোঝার জন্য শিশুদের তাদের নিজস্ব কৌশল বিকাশে সহায়তা করবে। তারপরে যে পুরো পাঠের মধ্য দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই বলে ইঙ্গিত করে, যে আমি আগে পাঠটা পড়লাম এবার এই পাঠটা পুরো পড়বো না, এটা মোটেই আমরা করবো না। রেইনফোর্সিং দ্য ইম্পর্টেন্স অফ টেক্সট ফ্রম দ্য অ্যাসেসমেন্ট পয়েন্ট অফ অনলি, ঠিক আছে,
আমি পার্টটা পড়ে নিলাম, পার্ট পড়ার দরকার নেই, তোমাদের পরীক্ষা নিয়ে নিই। আরে এটা কী ধরনের কথা? এনকারেজিং চিলড্রেন টু মার্কেট এফেক্টিভ এট পজুর। আচ্ছা, সেগুলো যতটা সম্ভব কার্যকরভাবে মন আপ করতে উৎসাহিত করা। মুঠি না। তো কারেক্ট অ্যান্সার হবে কি? এটি বোঝার জন্য শিশুদের তাদের নিজস্ব কৌশল বিকাশে সহায়তা করা। যে আগের পার্টটা বুঝলে, তো সেম টু সেম এই পার্টটা, তো এই পার্টে কী হতে পারে অনুমান করো তোমরা নিজস্বভাবে, কী হতে পারে একটু ইঙ্গিত আপনি দিয়ে দিলেন, তারপর দেখলেন যে তারা কি বলে, যে আগের পার্টটা পড়েছিলাম সেম রয়েছে কিন্তু এই জায়গায় পরিবর্তন আছে, এবার কী হতে পারে একটু ভাবো তো। অর্থাৎ তারা নিজস্বভাবে যখন তারা ভাবতে শুরু করবে, তারপরে তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং তাদের কী হবে, ডেভেলপমেন্ট হবে। What kind of error is common between a learner who is learning his mother tongue and the learner who learns the same language as a second language? একজন শিক্ষার্থী যে তার মাতৃভাষা শিখছে এবং যে শিক্ষার্থী দ্বিতীয় ভাষার মতো একই ভাষা শিখছে, তার মধ্যে কী ধরনের ভুল রয়েছে? যেমন আমি বাংলা ভাষায় কথা বলি, বাংলা আমার মাতৃভাষা বাংলা L1, এবং একজন নেপালি আমার একজন বন্ধু আছে, তার নাম হচ্ছে নেপাল, তার বাড়ি হচ্ছে নেপালি হচ্ছে তার মাতৃভাষা, কিন্তু সে কিন্তু আমার মতো বাংলা ভাষাটা শিখেছে, তার ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে মাতৃভাষা বাংলাকে শিখেছে, তার মাতৃভাষা নয় কিন্তু সে বাংলাকে শিখেছে। এবার আমার যে বাংলা এবং নেপালের বাংলা, তার মধ্যে ডিফারেন্স কী হতে পারে? ওভার জেনারেশন, সিম্পলিফিকেশন, ডেভেলপমেন্টাল নাকি হাইপার কানেকশন? এটা হবে ওভার জেনারেলেশন ইজ দ্য রাইট অ্যান্সার। এই ধরনের তার ক্ষেত্রে ভুল হতে পারে। দ্য স্ট্রেস এফেক্ট পারফরমেন্স ইন এক্সামিনেশন। দিস ফ্যাক্ট রিফ্লেক্ট হুইচ অফ দ্য ফলোয়িং রিলেশনশিপ? চাপ পরীক্ষার কর্মক্ষমতা প্রভাবিত করে। এটা চাপ যদি থাকে তাহলে পরীক্ষার কর্মক্ষমতাটাই প্রভাবিত করে। এই সত্যটি নিম্নলিখিতর মধ্যে কোনটি প্রতিফলিত করে? জ্ঞান আবেগিক নাকি স্ট্রেস আমিশন, পারফরমেন্স অ্যাংজাইটি নাকি কগনিশন কম্পিটিশন? চাপ যদি পরীক্ষায় ভালো একটা প্রভাব ফেলতে পারে, যার জন্য আমাদের কিসের প্রয়োজন আছে? আমাদের কগনিশন বা ইমোশনের প্রয়োজন আছে, আমার আবেগ থাকতে হবে, ঠিক আছে, এবং আবেগের ফলে আমার জ্ঞান থাকতে হবে। যদি জ্ঞান না থাকে তাহলে আমার কিন্তু কাজ হবে না। সুতরাং এই সত্যটি নিম্নলিখিত সম্পর্কের মধ্যে প্রতিফলিত করছে কগনিশন ইমোশন। এখানে স্ট্রেস হবে না, অ্যাংজাইটি আমি করব না, এবং দেখুন এখানে দেখুন স্ট্রেস এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, অ্যাংজাইটি এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এখানে কম্পিটিশন এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তিনটা নেগেটিভ কাটলাম, আলটিমেটলি কারেক্ট অ্যান্সার হচ্ছে কগনিশন অ্যান্ড ইমোশন। A teacher is trying to counsel a child who is not performing well following is most appropriate about counseling in school. একজন শিক্ষক এমন একটি শিশুকে পরামর্শ দেওয়ার চেষ্টা করছেন যে অনুসরণ করছে না, সে কি স্কুলে কাউন্সেলিং করার ব্যাপারে সবচেয়ে উপযুক্ত? আপনি এমন একজন শিশুকে পরামর্শ দিচ্ছেন যে শিশু কোনো কিছু অনুসরণই করে না, আপনি তাকে দিয়ে কি কাউন্সেলিং করাবেন? সেই কি কাউন্সেলিংয়ের উপযুক্ত? ঠিক আছে, ইট ইজ অ্যাবাউট দ্য প্যালিয়েটিভ মেজার ফর মেকিং পিপল কমফর্টেবল। এটি মানুষকে আরামদায়ক করার জন্য উপযুক্ত পরিমাপ সম্পর্ক। ইটস বিল্ড সেলফ কনফিডেন্স অফ পিপল বাই লেটিং দেম এক্সপ্লোর দেয়ার ওন থট। এটি তাদের নিজস্ব চিন্তাভাবনা অন্বেষণ করে মানুষের আত্মবিশ্বাস তৈরি করে। এটি তাদের ভবিষ্যতের কেরিয়ার আমরা তৈরি করে না, আপনারা কেটে দিন। আরামদায়ক পরিবেশ আমরা কেটে দিলাম, পেশাদার বিশেষজ্ঞ আমরা কেটে দিলাম। দেখুন আমরা এখানে খুব সহজে আনসারটা করবো। প্রশ্নে কী বলেছে, ভাড়মে যাওয়া প্রশ্ন আমরা দেখবো না, আমরা শুধু আনসারগুলো দেখবো খুব ভালো করে, ঠিক আছে? আপনারা শুধু ভালো করে আনসারগুলো খুব ভালো করে, প্রশ্ন কী বলো কী না সেগুলো যাক, যেদিকে যাক, ঠিক আছে, গোল্লা যাক, কোনো আপত্তি নেই। এখানে দেখুন আরামদায়ক পরিবেশ, সেটা আমরা কেটে দিলাম। ভবিষ্যতের জন্য ছাত্রদের আমরা করি না, এটা কেটে দিলাম। তারপর পেশাদার বিশেষজ্ঞ, এটা আমরা কেটে দিলাম, এটা কারেক্ট অ্যান্সার আমরা ধরে না। আমাদের কারেক্ট অ্যান্সার হবে কি এখানে, যে লিডারশিপগুলো করতে গেলে এবং লিডারশিপ করতে গেলে বা কাউন্সিলিং করতে গেলে আমাদের কী দরকার? নিজস্ব চিন্তাভাবনাগুলো খোঁজা এবং মানুষের আত্মবিশ্বাস তৈরি করা প্রয়োজন। এখানে পজিটিভ ওয়ার্ড রয়েছে এক্সপ্লোর, ঠিক আছে,
এবং মানুষকে লিড করার যে ওন থট, এটা পজিটিভ ওয়ার্ড, এইগুলোর জন্য কারেক্ট আনসার এখানে অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। হুইচ অফ দ্য ফলোইং উড এনকারেজ দ্য লিস্ট এ স্টুডেন্ট হু ওয়ান্টস টু বিকাম এ হাইলি ক্রিয়েটিভ থিয়েটার আর্টিস্ট? নিচের কোনটি কমপক্ষে একজন শিক্ষার্থীকে উৎসাহিত করবে যিনি অত্যন্ত সৃজনশীল থিয়েটার শিল্পী হতে চান? একজন শিক্ষক, একজন ছাত্র, সে কি সৃজনশীল থিয়েটার হতে চায় বা সৃজনশীল আর্টিস্ট হতে চায়, তো এই ক্ষেত্রে কোন শিক্ষার্থী উৎসাহিত করবে বা নিচের কোনটি করলে শিক্ষার্থী উৎসাহিত হবে? রাজ্য স্তরের প্রতিযোগিতাটি জেতার চেষ্টা করুন, যা আপনাকে বৃত্তি নিশ্চিত করবে। রাজ্য স্তরের যদি আমি কম্পিটিশনটা জিতে যাই তাহলে আমি 100% স্কলারশিপ পেয়ে যাব এবং একটা আর্টিস্টের চান্স পেয়ে যাব। আমরা কখনো কম্পিটিশনে জেতার কথা আমরা কি বলেছি ভাই? আমরা কখনো কম্পিটিশনে জেতার কথা আমরা বলিনি। ঠিক আছে, সুতরাং অপশন নাম্বার 1 আমাদের কাটা গেল। ডেভেলপড এম্পিক্যাল অ্যান্ড সাপোর্টিভ রিলেশন বাই দ্য পিয়ার থিয়েটার আর্টিস্ট। আপনার পিয়ার থিয়েটার শিল্পীদের মতো সহানুভূতিশীল, বন্ধুত্বপূর্ণ এবং সহায়ক সম্পর্ক গড়ে তুলুন। আচ্ছা, আপাতত থাক। ডেভোট ইউর টাইম টু ডোজ, কী বলেছে দেখি, সেই নাটকীয় দক্ষতাগুলিতে আপনার সময় উৎসর্গ করুন যা আপনার সবচেয়ে উপযোগ্য বলে মনে হবে। আর এখানে আমি সময় নির্ধারণ করব, কোন সময় উপসর্গ করব, কেন সময় উপসর্গ সেটা হচ্ছে না। বিশ্বের সেরা থিয়েটার শিল্পীদের পারফরমেন্স সম্পর্কে গড়ুন এবং শেখার চেষ্টা করুন। রিড অ্যাবাউট দ্য পারফরমেন্স অফ দ্য ওয়ার্ল্ড বেস্ট থিয়েটার আর্টিস্ট অ্যান্ড ট্রাই টু লার্ন। অর্থাৎ আমি যদি ভালো থিয়েটার হতে চাই তাহলে এই ভালো যেসব বিশ্বের যেসব ভালো ভালো থিয়েটার যে শিল্পীরা রয়েছে তাদের পারফরমেন্স সম্বন্ধে আমাকে জানতে হবে, পড়তে হবে এবং তাদের মতো করে আমাকে শেখার চেষ্টা করতে হবে, তাহলে তো আমি ভালো হব। সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। Which of the following theorist would be of the opinion the students study hard for their personal growth and development? নিম্নলিখিত তত্ত্ববিদদের মধ্যে কোনটি মনে করেন যে ছাত্ররা তাদের ব্যক্তিগত বৃদ্ধি এবং বিকাশের জন্য কঠোর পরিশ্রম করে? নিম্নলিখিত কোন তত্ত্ববিদরা মনে করেন যে ছাত্ররা তাদের ব্যক্তিগত বৃদ্ধি এবং বিকাশের জন্য কঠোর পরিশ্রম করে? বান্দুরা, স্কিনার, মাসলো নাকি পিয়াগেট? কোয়েশ্চন নাম্বার 26। এখানে কারেক্ট আনসার মাসলো। মাসলো মনে করেন যে শিশুরা কী করে? শিশুরা তাদের বৃদ্ধি এবং বিকাশের জন্য তারা যথেষ্ট পরিশ্রম করে ব্যক্তিগতভাবে। হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর সাপোর্টস লার্নিং ইন এ ক্লাসরুম? নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি শ্রেণীকক্ষে শেখার সমর্থন করে? শিশুদের শিখতে অনুপ্রাণিত করার জন্য পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করা। কোয়েশ্চন নাম্বার 27। পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করা কেটে দিন। শ্রেণীকক্ষে শেখার সমর্থন করে। শিক্ষকদের দ্বারা শিশুদের স্বায়ত্তশাসন সমর্থন করা। অভিন্নতা বজায় রাখার জন্য নির্দেশের একটি পদ্ধতিতে লেগে থাকা। আমরা এক পদ্ধতিতে শেখাবো, আমরা ভিন্ন পদ্ধতি শেখাবো না, সেটা কখনো ভুল। পিরিয়ডের সময়ের ব্যবধানে 40 মিনিট থেকে 50 মিনিট, তা করলে কী হবে? সেটা সম্ভব নয়। কারেক্ট অ্যান্সার হবে সাপোর্টিং দ্য অটোনমি অফ চিলড্রেন বাই দ্য টিচার। ঠিক আছে, আমাদের শিশুদের যেটা স্বায়ত্তশাসন বা শিশুদের যে মতামত, ঠিক আছে, শিশুদের মতামতকে প্রাধান্য দিতে হবে, শিশুকে গুরুত্ব দিতে হবে, এক কথায় শেষ। সুতরাং কারেক্ট অ্যান্সার শিশুকে সাপোর্ট করতে হবে, শিশুর অটোনমিকে সাপোর্ট করতে হবে, এটা হবে কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার 2। ম্যাচিওর স্টুডেন্ট মানে পরিপক্ক ছাত্র মানে কি? বিলিভ দ্যাট এমোশন হ্যাজ নো প্লেস ইন দেয়ার স্টাডিজ। বিশ্বাস করুন যে গবেষণায় আবেগের কোনো স্থান নেই। তাদের বুদ্ধির সাথে সাথে তাদের সমস্ত যে দুঃখ সুখ যেগুলো আছে সেগুলো সহজেই তাদের সব দুঃখ, ঠিক আছে, তাদের সব দুঃখ সহজেই সমাধান হয়ে যায়। রিসলভ ইজিলি অল দ্য কনফ্লিক্ট মানে দুঃখ বা বিভেদ যেগুলো রয়েছে সমস্ত বিভেদ সবগুলো সহজেই সমাধান হয়ে যায়। সামটাইমস নিড ইমোশনাল সাপোর্ট ইন দ্য স্টাডিজ। কখনো কখনো নিজের গবেষণায় মানসিক সমর্থন প্রয়োজন। ডু নট গেট আপসেট বাই স্টুডেন্ট ইন ডিফিকাল্ট সিচুয়েশন। তো দেখুন এটার কারেক্ট আনসার হবে ম্যাচিউর স্টুডেন্ট বা পরিপক্ক ছাত্র মানে কখনো কখনো তাদের গবেষণায় মানসিক সমর্থন প্রয়োজন আছে। ঠিক আছে, গবেষণা তারা করবে কিন্তু তাদের ক্ষেত্রে ইমোশনাল সাপোর্টের কিন্তু তাদের যথেষ্ট প্রয়োজন আছে। ঠিক আছে, সুতরাং অপশন নাম্বার 3 এই ক্ষেত্রে হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। তারপর দেখুন একটা দীর্ঘ প্রশ্ন আমরা দেখি।
প্রথমবারের মতো প্রাক বিদ্যালয়ে আসে একটি শিশু প্রচুর কান্নাকাটি করে। প্রথমবার একটা শিশু প্রাক প্রাথমিক অর্থাৎ কি প্রি প্রাইমারি স্কুলে আসলো, আসার পরে সে কী করে প্রচুর কান্নাকাটি করে। 2 বছর পর একই শিশু যখন প্রথমবারের মতো প্রাথমিক বিদ্যালয়ে আসে তখন সে কান্নাকাটি করে। তার উত্তেজনা প্রকাশ করে না, বরং তার কিদ বা ঘাড়ের পেশিগুলো উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। মানে সে কাঁদে, সে জুড়ে জুড়ে হাউ হাউ করে কাঁদে না, ভিতরে ভিতরে কাঁদে, যাতে করে সে তার কাঁধ বা ঘাড়ের পেশিগুলো উত্তেজনা অনুভব করে। তার এই আচরণে যে পরিবর্তন ঘটলো, এই পরিবর্তনটা কোন নীতির উপর ডিপেন্ড করছে? Development proceed in a sequential manner. Development is gradual. Development is different in different people. Development is characterized by differentiation and integration. এটা হবে আমাদের কি কারেক্ট আনসার? Developed is characterized by differentiation and integration হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তারপর দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু? নিচের কোনটা সত্য আমরা দেখি। জেনেটিক মেকআপ পরিবেশের গুণাবলীর প্রতি একজন ব্যক্তির প্রতিক্রিয়াশীলতাকে প্রভাব করে, অর্থাৎ জেনেটিক মেকআপ ইনফ্যাক্ট রেসপন্সিবিলিটিস অফ অ্যান ইন্ডিভিজুয়াল টু কোয়ালিটিস অফ দ্য এনভায়রনমেন্ট। অ্যাডপটিভ চিলড্রেন প্রসেসের সেম আইকিউ অফ দ্য অ্যাডপটিভ সিবলিং, অর্থাৎ দত্তক নেওয়া শিশুদের তাদের দত্তক নেওয়া ভাই বোনদের মতো একই আইকিউ থাকে। আর ভাই প্রত্যেক ব্যক্তির কিন্তু আইকিউ সমান থাকে না, এখানে বলেছে দত্তক নেওয়া। অ্যাডপ্ট চাইল্ড্রেন, যত অ্যাডপ্ট চাইল্ড্রেন আছে সবার কি আইকিউ সমান থাকবে? সেটা কি ধরনের কথা, সেটা বল। এক্সপিরিয়েন্স ডাজ নট ইনফ্লুয়েন্স ব্রেন ডেভেলপড, অভিজ্ঞতা মস্তিষ্কের বিকাশকে প্রভাবিত করে, এখানে বলেছে করে না, সেটা হবে না। ইন্টেলিজেন্স রিমেন্স আনএফেক্টেড বাই দ্য স্কুলিং, বুদ্ধিমত্তা স্কুলিংয়ের দ্বারা প্রভাবিত হয় না, কে বলেছে? তো কারেক্ট অ্যান্সার এখানে হবে 30 নম্বরের 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ছিল আজকের সম্পূর্ণ প্রশ্ন এবং এই ছিল আজকের সম্পূর্ণ ক্লাসের আনসার কি। এবং সম্পূর্ণ ক্লাসের পিডিএফ যদি পেতে চান তাহলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের সহজগুরু হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, আপনারা সহজগুরু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন এবং আপনারা প্রতিদিন মক টেস্ট দিতে পারবেন। তো আজকের মক টেস্টে আপনাদের বা আজকের সেই প্রশ্নগুলোতে কার কতটা আনসার কারেক্ট হলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাদের জানাবেন। তো পরবর্তী ক্লাসে আবার বেঙ্গলি প্যাডাগজি বা বেঙ্গলির অন্য একটা ক্লাস নিয়ে আবার উপস্থিত হব। তো কোন টপিকের ক্লাস আপনাদের বাকি রয়েছে সেটা আপনারা পাননি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা সেই টপিক নিয়ে ভিডিওটা তৈরি করে আপনাদের দিয়ে দেব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।